সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সৈয়দ রিয়াদ হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবুল হাসান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 5 জানুয়ারি 2026, শেখ হাসিনার শাসনামলের 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 প্রতিষ্ঠাবার্ষিকীতে বদলের অঙ্গীকার করল ছাত্রলীগ। 2011 কোকোর বিচার শুরু। 2012 ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন স্থানে সংঘর্ষ, আহত 40। 2013 সীমান্ত হত্যা বন্ধে নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করবে বিএনপি, হান্নান শাহ। 2015 দেশ জুড়ে সহিংসতায় নিহত 4। 2016 খালেদার কার্যালয়ে কর্মীদের উপর পিপার স্প্রে। 2017 5 জানুয়ারি নির্বাচনের বার্ষিকী, 3 বছরে অবস্থান বদলেছে আওয়ামী লীগ বিএনপির। 2018 প্রধানমন্ত্রী বললেন খালেদা জিয়ার ঘিলুতে শুধু চুরি, দুর্নীতি আর মানুষ খুন। 2019 আওয়ামী লীগ ও প্রশাসন গণশত্রুতে পরিণত হয়েছে, কুমিল্লায় মির্জা ফখরুল। 2021 5 জানুয়ারি গণতন্ত্র হত্যার কালো অধ্যায়, মির্জা ফখরুল। 2022 খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাইকে হত্যার আসামি করা হবে, ফখরুল। 2023 বিদেশিদের সুপারিশ আহাম্মকের মতো মনে হয়, পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, শিরোনামগুলি দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি রিয়াদ হোসাইন আপনার কাছ থেকে। 2012 সালের একটি খবরের শিরোনামে দেখছি, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন স্থানে সংঘর্ষ, আহত 40। তখন তারা ক্ষমতায় ছিল, তাদের রাজনৈতিক দল আওয়ামী লীগ। তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এভাবে সংঘর্ষ কেন বাধে? এটা তো আনন্দের দিন, উৎসবের দিন, উৎসবে কেন রক্তাক্ত হবে? আমার মনে হয় যে ছাত্রলীগ সাথে এটাকে আমাদের মধ্যে একটা সাফিক্স অ্যাড করা উচিত, ছাত্রলীগ লিমিটেড করে বলা উচিত ছিল। কারণ ছাত্রলীগ তো পরে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় পড়েছে, যে শেয়ার হোল্ডার এক একজন কিনবে। তো এই যে সংঘর্ষের মূল কারণটা তো আসলে দলীয়করণে তাদের বিভিন্ন গ্রুপ তৈরি হয়, অর্থনৈতিক কেউ টাকা দিয়েছে, কেউ হয়তো বা রাজনীতি আসলে করেছে, দলীয় সংগঠন করেছে, তাকে বাদ দিয়ে আরেকজন পয়সা দিয়ে পদ কিনে নিল। তো যে রাজনীতি করে আসছে সে তো সহ্য করবে না। তাদের ভিতরে ভায়োলেন্সের যে একটা টেন্ডেন্সি থাকতো, এটা তো আমরা শুধুমাত্র বাইরের ছাত্রদল বলেন, অন্যান্য ছাত্র সংগঠন বলেন, তাদেরকে শুধু না, নিজেদের ভেতরে যে হানাহানি কাটাকাটি, হ্যাঁ, এটা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব, যে কে কতটুকু হিংস্রতা দেখিয়ে নিজেদের জাহিরত্ব প্রমাণ করতে পারে। এটা তো চর দখলের মতো। এটাতে তারা খুব পটু ছিলেন। অর্থনৈতিকভাবে এক একজন শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তো তাদের কাছে এর বেশি ভালো কিছু আশা করাটাও আসলে সমীচীন হবে না। রাজনীতি তারা তো করতে আসেনি, এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। রাজনীতি কি আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়? এটি করলে পরিণতি তো 24-এ আমরা দেখলাম, কই শত শত কোটি টাকা তো তাদেরকে রক্ষা করতে পারলো না। না, কোনোদিন এটা পারবে না ভাই। এটা হয় কিভাবে? এটা তো আসলে বেআইনি একটা কার্যক্রম। চাঁদাবাজি কি কখনো লিগ্যালাইজড হতে পারে? কিন্তু প্রচুর অর্থ থাকলে তো অর্থের পেছনে তো মানুষ ছোটে, অর্থ তো মানুষকে জনপ্রিয় করে তোলে। একটা মজার জিনিস হচ্ছে, মানুষের কাছে যখন প্রচুর অর্থ চলে আসবে তখন সে রাজনীতি ভুলে যায়, তখন সে সম্পদ রক্ষার জন্য। আওয়ামী লীগের কি অবস্থা এমনই হয়েছিল? জি, এবং আপনি বিভিন্ন রেকর্ডে শুনলেন না যে আজম সাহেব বলছেন, যে মির্জা আজম বলছেন যে এই টাকা দেন না, ও টাকা দেন না, চিত্রনায়ক ফেরদৌস টাকা চাচ্ছে, সবাই টাকা চাচ্ছে। তো উনি আবার উত্তরে বলছেন যে এত টাকা যে বানালো সে টাকা কোথায়? যে জিনিসটা হয় আসলে, তারা এরকম চাঁদাবাজি করে, নিজেদের অর্থ লোপাট করে, বিদেশে টাকা পাচার করে নিজেদের স্বার্থটাই কিন্তু চিন্তা করে, তখন দল কিন্তু বড় বিষয় না, দেশ তো দূরের কথা, দল হারিয়ে গিয়েছে।
সবাই যে যার মতো, এটা আপনি নেতৃত্বর সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করেন আর নিচের তলার থেকে শুরু করেন, সবাই হচ্ছে যে আখের গোছাও। রাজনীতি ইজ জাস্ট এ টুল, পলিটিক্স ইজ বিজনেস, বিজনেস ইজ গুড। রাজনীতি করো অর্থর জন্য, দেশ ভালোবাসার দরকার নেই। মানুষ মানুষ তো আসবেই। এই যে চিন্তা ভাবনা থেকে মানুষকে বাধ্য মনে করা, বাধ্য না, দাসত্বের মতো মনে করা, যে মানুষ তো আসবেই, মানে ওরা ওর নিজেদের মতো করে চিন্তা করে, যে তাদের মতো করে মানুষ তাদের মধ্যে ধান্দায় থাকে। তো মানুষ তো ভালোবাসায় আসে, তাই না? এই যে রাজনীতির এই যে স্খলন, এই স্খলনে কি শুধু আওয়ামী লীগের ক্ষতি হয়েছে? না, আমার মনে হয় যে সব দলেরই এই ধরনের একটু দায়িত্ব নেওয়াটা উচিত। কারণ হচ্ছে কি, যে রাজনীতির যে দেশপ্রেমের যে বিষয়টা, আমরা যে রাজনীতিতে আসতে গেলে যে অর্থ উপার্জনের একটা পথ হয়ে যাবে, এই পথটাকে আমাদের রোধ করতে হবে। কারণ এই জিনিসটা যদি আমরা না করতে পারি, এর থেকে কিন্তু ভবিষ্যতের রাস্তাটা আরও কঠিন হয়ে যাবে। রাজনীতি কিন্তু আর রাজনীতি থাকবে না, মানে আপনি পয়সা দেবেন কাজ হবে। কিন্তু তো এখানে তো রাজনীতির কোনো বিষয় নেই, মানে দালালি করা। হ্যাঁ, এখানেই কিন্তু আমাদের দেশের যে সার্বভৌমত্ব বলেন, স্বাধীনতা বলেন, এটা ওই যে মির্জাফর কি হলো? মির্জাফর ক্লাইভকে টাকা দিলেন, ক্লাইভ আরেকজনকে টাকা দিল, দেশ বিক্রি হয়ে গেল, 2 বছর 300 বছর আমরা দাসত্ব করলাম। তো সেই মেন্টালিটি নিয়ে কি আমরা সামনে আগাতে পারবো? আমরা কি ধরে রাখতে পারবো? বর্তমান বাস্তবতা কি পরিবর্তন হয়েছে? খুব একটা যে না, সেটা দেখবো না। কারণ আমাদের এরপরে আশা ছিল তো নতুন সরকার, নতুন প্রজন্ম অনেক নতুন কিছু দিয়ে যাবেন। কোথায়? আমরা যে সবই পুরনো। আমরা যে নতুন নতুন গল্প শুনছি, ভাই যেটা রটে তার কিছু না কিছু তো ঘটে। নতুন নতুন যারা কেনাকে চপ্পল পরতো, তারা এখন 12-15 হাজার টাকার কেটস পরে ঘুরে, লাখ লাখ টাকার ঘড়ি। ওবায়দুল কাদের সাহেব $1,00,000 ঘড়ি কিনতেন, তার সঙ্গে আরেকজন ঘড়ি পরে ঘোরাচ্ছে। দুবাইয়ের সম্পত্তি, একজন তো বলছেন 10 কোটি টাকা ছাড়া নির্বাচন হয় না। তো আপনার কাছে 10 কোটি টাকা থাকলেই তো আপনি নির্বাচন করতে আসবেন। সামান্য স্কুল মাস্টারের ছেলে, সে যদি এখন 10 কোটি টাকা নির্বাচন করার স্বপ্ন দেয় এবং করেও ফেলছে, তাহলে আমরা কি উন্নতি দেখলাম? 5ই আগস্টের পরে তো মানুষ নতুন দিনের আশা করেছিল, কোথায় পেলাম আমরা সেটা? শুধু ক্যালেন্ডারের পাতা বদলাচ্ছে, শুধু পাতা বদলাচ্ছে। তবে আমি আশাবাদী কেন জানেন? আশাবাদী এই কারণে, আশা তো ভাই ধরে রাখতেই হয়। ভবিষ্যতে যে আমাদের নতুন নেতৃত্ব আসবে না, তারা যে ভালো চিন্তা করবে না, আইন যে কঠোর হবে না, আমাদের মানুষের ভেতরে যে মানুষ, কিন্তু আমার সাধারণ মানুষ কিন্তু চায় ভালো। কঠোর হওয়া খুব বেশি জরুরি? আইন তো কঠোর হওয়ার দরকার নেই, আইনের গতিতে চললেই তো হয়। মানসিকতাটা বদলাতে হবে, এবং মানসিকতা মানে আমাদের মানসিকতা কি পচে গেছে কিছুটা, আমি বলবো। কারণ হচ্ছে যে মানুষের ভিতরে যে এই যে অর্থনৈতিকভাবে যে, কারণ আপনাকে জিনিস দেখবেন, আমার কাছে কিছু নেই, কিছু না হওয়ার থেকে আমি যদি ধূমকেতুর মতো হঠাৎ আকাশে উঠে যাই, সবচেয়ে সহজভাবে, কোনো শ্রম লাগলো না, চাকরি লাগলো না, বাকরি লাগলো না, শত শত কোটি টাকার মালিক হয়ে গেলাম, তারপরে প্রাচুর্যের যে আনন্দ, যেটা প্রতাপ, যেটা সেটা আসে, আপনার 10 জন বন্ধু হবে, নতুন 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 গাড়ি হবে, এই যে জীবনটাকে যে উপভোগ করার যে বিষয়গুলো, সম্পদের যে আসে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ছেড়ে দেওয়াটা খুব কঠিন হয়। আমাদের ইসলাম ধর্মে রাজনীতি কিন্তু পেশা হিসাবে কোনোদিন নেওয়া যায় না, আপনি জানেন এটা? আপনি ইসলামের যত বড় রাজারা দেখতেন, খলিফা থেকে শুরু করে সবার কিন্তু একটা পেশা ছিল। যেরকম আমরা নাটকে সুলতান সুলেমানের গল্পটা দেখি, আপনি কখনো খেয়াল করে দেখেছেন রাতে বসে বসে যে এরকম কিছু করতো? খেয়াল করে দেখেছেন? তার পেশাটা কি ছিল জানেন? উনি একজন স্বর্ণকার ছিলেন। সম্রাট আওরঙ্গজেব 2টো পেশা ছিল, টুপি বুনতেন, কোরআন শরীফ লিখতেন, এবং এইটা বিক্রি করে তাদের জীবিকা। আমাদের নবীজি, তার পেশা কি ছিলেন? তিনি একজন খামারি ছিলেন। তো এই যে উদাহরণগুলা, প্রতিটা রাজা, মুসলিম রাজা বলেন, রাজনীতি কখনো, শাসক বলেন, তাদেরকে ছোটবেলা থেকে তৈরি করা হতো যে রাজনীতি তোমার পেশা হতে পারে না, মানুষ সেবা তোমার পেশা হতে পারে না, তোমার একটা পেশা লাগবে। আমরা কি আমাদের রাজনীতিবিদদের ছেলে মেয়েদেরকে এই কথাটা বলতে শিখাতে দেখেছি? সবাই বলে আমি রাজনীতিক। আবুল হাসান, রাজনীতি পেশা হতে পারে না, এটি রিয়াদ হোসেন বললেন। এবং আরেকটি জিনিস, যে আমাদের মানসিকতা পচে গেছে এই দুইটি জায়গায়।
আলোচনা শুনতে চাই। আজকে যেহেতু ম্যাডামের মহাপ্রয়াণ হয়েছে সেটা বলি, আমি যতগুলো মিটিং ম্যাডামের সাথে আমি করেছি, সৌভাগ্য আমার হয়েছে উনি তার মিটিংয়ে আমাদের ছাত্রদলকে এমনভাবেই তিনি উদ্বুদ্ধ করতেন, উনি রাজনৈতিক কোনো নির্দেশনা দিয়েছেন আমার খুব বেশি মনে পড়ে না। উনি আমাদেরকে বলতেন যে তোমরা পড়াশোনা করো, দেখো তোমরা কি শুধু রাজনীতি করবে, রাজনীতি তো কোনো কাজ না, তোমরা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, প্রশাসনে কাজ করবে, কেউ ভালো আইনজীবী হবে। তোমরা যদি সবাই যদি শুধু রাজনীতির কথা বলতে তাহলে তো হবে না, রাজনীতি তো কোনো কাজ না, তোমাদেরকে সবগুলো জিনিস করতে হবে। ছাত্র রাজনীতির সময় ছাত্র রাজনীতি, এরপরে কিন্তু তোমাদের পেশায় যেতে হবে। এবং উনি আমাদেরকে বলতেন যে এখন আমি আছি, আমি থাকবো না, যেদিন তোমাদের ভাই আসবে ভাইয়ের সাথে তোমাদের কাজ করতে হবে। তো তোমরা যদি নিজেদের যোগ্য করে গড়ে তুলতে না পারো তাহলে তোমরা তো দেশকে ভালো কিছু দিতে পারবে না। এই কথাগুলো উনি বলতেন এবং উনি এমনভাবে উদ্বুদ্ধ করতেন আমাদেরকে, তখন মনে হতো যে 5-7 দিন 10 দিন আমার মনে হয় কি রাজনীতি, পড়াশোনাই করি, অন্য কিছু করি, মানে উনি কাজের বিষয়ে পড়াশোনার বিষয়ে এত বেশি আমাদেরকে উদ্বুদ্ধ করতেন। আসলে ওনার এই মহাপ্রয়াণে আমার মনে হয় বাংলাদেশ নামক এই রাষ্ট্রটা তার আত্মাকে হারিয়েছে, রাজনীতি হারিয়েছে তার সৌন্দর্য। যে নেত্রী আপনার 23 বার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, উনি অপরাজিত থেকেছেন, প্রত্যেকবারই উনি মার্জিনাল ভোটের ডিস্টেন্সে পাশ করেছেন। তো সে সম্পর্কে আমার মনে পড়ে যে রাজনীতিতে যে রোমান সাম্রাজ্যে রোমানরা একটা কথা বলতো, সেটা হচ্ছে সিজার ওয়াইফ ইজ আউট অফ সাসপিশন, অর্থাৎ রাজার বউ সন্দেহের ঊর্ধ্বে। ভারতে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন, কোয়ালিশন সরকারে, জোট সরকার, উনি ভালো কবি, ভালো সাহিত্যিক, ভালো মানুষ। পার্টিটা যখন আপনার কিছুটা ডিসপোর্টেড ওয়ার্ল্ড কনসেপ্টের জায়গা থেকে, পলিটিক্যাল কনসেপ্টের জায়গা থেকে, তখন ভারতের যারা বুদ্ধিজীবী ছিলেন তারা বলতেন যোগ্য লোকটা অযোগ্য স্থানে আছে, তার পার্টির কারণে এটা বলতেন। আপনার আমেরিকায় যখন ভোট হয়, আমেরিকায় কিন্তু একটা কথা আছে যে অল পলিটিশিয়ান মে ব্যাড বাট প্রেসিডেন্ট ইজ গুড, কারণ প্রেসিডেন্ট আপনার সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। আর আপনি যখন ব্রিটেনের দিকে তাকান দেখবেন তারা এখনও গান গায় যে গড সেভ দ্য কুইন, গড সেভ দ্য কুইন, ঈশ্বর রানীমাতাকে রক্ষা করো। বেগম খালেদা জিয়া এমন একটি পজিশনে পৌঁছেছিলেন, আজও আমি বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে যে শি ওয়াজ দ্য লিভিং হিস্ট্রি অফ ডেমোক্রেসি লাস্ট 40 ইয়ার্স, 40 বছর, আজ উনি এই মহৎ প্রাণের মহাপ্রয়াণ হলো। তো মানুষের যে আস্থার জায়গা, আমি প্রসঙ্গক্রমে বলি, মানুষ যদি প্রতিষ্ঠান থেকে না শিখে তাহলে কিন্তু মানুষ নষ্ট হয়ে যায়। আমি সেই 16 বছর বয়সে আমি কথা প্রসঙ্গে বলছি, আমি যখন নর্ডেম কলেজে বিজ্ঞানে ভর্তি হই, আমাকে প্রথম দিন এমনভাবেই শিখিয়েছিল যে কলেজ তোমাকে সব দিবে। আমার আজও মনে পড়ে সেই দিনটা। আমি আমার বাবা মায়ের কথা ভুলে গিয়েছিলাম সেই একটা দিন বা দুটো দিনের জন্য। আমরা যখন বেগম খালেদা জিয়ার সম্মুখে যাই, ওনার শিক্ষা, ওনার ভদ্রতা, ওনার নমনীয়তা, ওনার আচরণ, ওনার শালীনতা, পরিমিত বোধের প্রখরতা, অপরিসীম দেশপ্রেম এবং মানুষকে সম্মান করা, সম্মানিত লোককে সম্মান করা, উনি আমাকে ব্যক্তিগতভাবে খুব আদর করতেন। যতক্ষণ পর্যন্ত আমরা তার কাছে ছিলাম, সুযোগ হয়েছে। তো এ ধরনের একজন ব্যক্তিত্বকে হারিয়ে দল হিসাবে, রাষ্ট্র হিসাবে আমরা আসলে ভারাক্রান্ত। তো উনি যে একজন বিশ্লেষণ বা উনি কাজ করেন এই বিষয়ে, পেশার জায়গাটা যে কথাটা বললেন সেটা একেবারেই যৌক্তিক। আপনি যদি কর্মে বড় না হন তাহলে রাজনীতিতে আপনি বড় হবেন কিভাবে? আপনার এখানেই বসে আমি বলেছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ক্যাবিনেট ছিল, বেগম খালেদা জিয়ার যে একাধিক ক্যাবিনেট হয়েছে, আমি যদি 91 বলি বা 2001 বলি, দুটা ক্যাবিনেট যদি আমি স্পেসিফিকভাবে বলি, প্রত্যেকটা মানুষ রাষ্ট্রে তার ব্যক্তিগত ক্যারিয়ারে ছিলেন লিজেন্ড, একেবারেই লিজেন্ড, শিক্ষায় বলেন, জ্ঞানে বলেন, তার পেশায় বলেন। সেইভাবে এখনকার সময়ে যে রাজনীতি এসেছে, সেই রাজনীতি আমরা অন্যান্য সকল জিনিসের মতোই আমরা ডিক্রিজিং কন্ডিশনের মধ্যে আছি। তো এই পরিস্থিতির মধ্য থেকে উঠানোর জন্য যদি উঠাতে চাই, আমার মনে হয় অনেক সময় আমরা অনেক কথা বলি, অনেক কিছুই সাপে ভর হয়। আমার মনে হয় বিএনপি চেয়ারপারসন যখন প্রায় 17 বছর যখন দেশের বাহিরে ছিলেন, এক্সাইলে ছিলেন,
এটা আমার মনে হয় Acting chairperson। অ্যাক্টিং চেয়ারপারসন, এটা আমার মনে হয় এই রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে, হয়েছে। কারণ উনি যেই নির্দেশনাগুলো দিচ্ছেন, আগেও দিয়েছেন এবং এখনও দিচ্ছেন, উনি কিন্তু সবাইকে নির্দেশনাটা এমনভাবেই দিচ্ছেন যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশপন্থী যে কথাটা বলেছেন। বেগম খালেদা জিয়া যে কথাটা সবসময় বলতেন যে আমি অন্য কোনো রাষ্ট্রের বিরোধিতা আমি করি না, কিন্তু আমার রাষ্ট্রের পক্ষে যদি আমি কথা বলি, সেটা যদি অন্য রাষ্ট্রের বিরোধিতা হয়, আমার তো কিছু করার নেই, তো যে রাষ্ট্রই হোক। এবং এই কারণেই বিএনপির সবার একটা স্লোগান, বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের, সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশপন্থী। একটা মানুষ একটা দেশে জন্মাবে, আপনি ব্রিটেনে বা ইউরোপে কোথাও তাদের অর্থনৈতিক অবস্থা, স্ট্রাকচার দেখবেন যে একটা ইউনিফিকেশন আছে, অনেক কিছু আছে, কিন্তু তাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে আমার রাষ্ট্র আমার, এর বাহিরে কোনো কথা ওরা কিন্তু সহ্য করে না। আমরাও চাই যে আগামীর বাংলাদেশটি এ ধরনেরই হোক এবং কর্মের মাধ্যমেই মানুষ বড় হোক, রাজনীতির মাধ্যমে নয়। জি, আবুল হাসান, আরেকটি বিষয় আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। 2013 সালে সীমান্ত হত্যা বন্ধে নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করবে বিএনপি। আসম হান্নান শাহ প্রয়াত, তিনি কথা বলেছিলেন। হ্যাঁ, হান্নান সাহেব প্রয়াত, উনি যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, বলা হয় যে ইন্টারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। সার্বক্ষণিক পাহারা দেওয়ার মাধ্যমে আপনি রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আমি একটু আগেই যে কথাটা বলেছিলাম, বিবিসি বাংলা বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করেছিল যে আপনার যেহেতু বাংলাদেশের সীমান্তের প্রায় সব জায়গাটাই ভারত বেষ্টিত, বলেছিল ভারতের বিরুদ্ধে রাজনীতি কি আপনার রাজনীতি? উনি বলেছিলেন না, আমি ভারতের বিরুদ্ধে রাজনীতি করব কেন, আমি বাংলাদেশের পক্ষে কথা বলি। এই পক্ষে কথা বলতে গিয়ে যদি কারোর বিরোধিতা হয়, তাহলে এটা তো আমার কিছু করার নাই, এটাই তো দেশপ্রেম, আমি আমার রাষ্ট্রের স্বার্থটা রক্ষা করব। আমি আরেকটা কথাই প্রসঙ্গক্রমে আপনাকে বলি, একেবারে ক্লোজ ডোর ব্যক্তিগত কথা। উনি কিন্তু একটা কথা বলেছিলেন, আমি কোনো কোট করছি না, যে অন্য রাষ্ট্র যা চায় আমি যদি তা দেই। এটা আমাদের ছাত্র দলের সাথে উনি বলেছিলেন, অন্য রাষ্ট্র যা চায় আমি যদি তা দেই, তাহলে আমার জীবদ্দশায় আমি হয়তো ভালো থাকবো, কিন্তু এ দল নিয়ে তোমরা আর কোনোদিন মানুষের সামনে দাঁড়াতে পারবে না। আজকে শেখ হাসিনার এই যে পরিণতি, বেগম খালেদা যে কথাটা 13 সালের নির্বাচনের পরে, 14 সালের নির্বাচনের পরে আমাদেরকে বলেছিলেন, আজ 10 বছর পরে বেগম খালেদা তার জীবন দিয়ে, রক্ত দিয়ে, তার কষ্ট, অপরিসীম কষ্ট সহ্য করে, নিদারুণ যন্ত্রণা সহ্য করে এই দেশের মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পাহারাদার হিসাবে ছিলেন। যার কারণে তার যখন দাফন হয়, আপনারা কত মানুষ, সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ জানাজা হয়েছে, কারণ মুসলিম অধ্যুষিত দেশের মধ্যে জানাজার মধ্যে সীমিত রাখা যায় এটা যায় না, কারণ এটাই হচ্ছে শোক র্যালি। এটা বিভিন্ন মানুষ, দেখে পঙ্গু মানুষ, অন্য ধর্মাবলম্বীরাও তো এসেছেন, ওনারা তো জানাজায় আসেননি, জানাজায় আসে নাই, তারা এসেছেন শোক র্যালি, শোক জানাতে এসেছে। তো এই ধরনের, এই যে বললাম যে তার নিজের রাষ্ট্রকে ভালোবাসা, দেশপ্রেম, এই বিষয়ে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই কন্ট্রিবিউট করেন। আর সবশেষ যদি একটা কথা বলি, জনাব তারেক রহমান সাহেব যেই এক্সাইলে যেতে বাধ্য হলেন, উনি ওনার দেশকে ভালোবাসতে গিয়েই কিন্তু তার এই পরিণতি পরে হচ্ছে। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা দলের ভিতর থেকে আভ্যন্তরীণভাবে কি সেটা আমি বলবো না, আমি জানি না। আমি ক্ষুদ্র কর্মী হিসাবে আমার পড়াশোনার জায়গা, জানাশোনার বা বোধের জায়গা থেকে আমি বুঝেছি যে এই দেশকে ভালোবাসার কারণে এবং জাতীয়তাবাদী চেতনাকে উনি সার্বিকভাবে ধারণ করার কারণেই ওনাকেও কিন্তু করুণ পরিণতি বহন করতে হয়েছে। রিয়াদ ভাই, আপনি তো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করেন, 2013 সালের এই খবরটি নিয়ে একটু আলোচনা শুনতে চাই। সীমান্ত হত্যা বন্ধে নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করবে বিএনপি, আসম হান্নান শাহ বলেছিলেন। ঘৃণা প্রকাশের একটা বহিঃপ্রকাশ কিন্তু এই ধরনের শুটিংগুলোতে হয়। আপনি প্রায়ই দেখবেন যে ভারতে এক ধরনের রেটরিক হয় যে ওখানে মুসলমানরা সব বাঙালি, আসামে কিংবা অনেক বলে তারা রেফিউজি, অথচ তাদের এই যে রেফিউজি, যে ওরা বলে দিল্লিতে যারা কাজ করে, বম্বেতে যারা মুসলমান থাকে, সব বাঙালি, এই ধরনের রেটরিকটা তাদের কিন্তু এক ধরনের যে ঘৃণার যে বহিঃপ্রকাশ এই গোলাগুলিতে করে। কিন্তু আমরা তো একটা সার্বভৌম রাষ্ট্র, তো এই দেশের মানুষের, আপনার যদি মনে হয় যে কেউ কোনো অন্যায় করছে, এটাকে অ্যাড্রেস করার কিন্তু অনেক উপায় আছে। আপনি তাকে অ্যারেস্ট করেন, কিন্তু গুলি করার যে এবং হত্যা করার যে বিষয়টা থাকে, সেটা কিন্তু একটা ক্লিয়ার মেসেজ যে আই অ্যাম
স্ট্রঙ্গার দেন ইউ অ্যান্ড আই ক্যান অপ্রেস ইউ। এইটা কিন্তু, এই মেসেজটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশকেও না, বিডিআরকেও জানান দেওয়ার জন্য। বিডিআর তো আমাদের হত্যাকাণ্ড আমরা তো দেখলামই, এইটা আমরা কোনো দিন থামাতে পারবো না। কিন্তু আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলতে পারি, আমার এক দুলাভাই ছিলেন, উনি বিডিআর ডিজি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তার পাশের রুমের একটা কন্ট্রোল রুম থাকে, তা আমরা কথা বলছিলাম তার সাথে, ওনার সাথে কথা বলার সময় চোখ অন্যদিকে চলে যাচ্ছিলেন এবং আমি শুনতে পাচ্ছিলাম গুলির শব্দ। আপনি তো হত্যাকাণ্ড কম অহরহ ঘটনা ঘটার পরে অনেকক্ষণ 5 মিনিট পরে উনি বসলেন, বসার পর হঠাৎ উঠে দাঁড়ালেন, রেডিওটা নিলেন। রেডিওটা নেওয়ার পর উনি বলেছেন, প্রতিটা গুলির জবাবে তুমি 5টা করে গুলি দিবা এবং আমি গুলির খোসা এসে গুনবো। তারপরে যে ভাই গুলি যে শব্দ হলো, উনিও হান্নান সাহেবের মতো একজন সৈনিক। আমাদের দেশে দেশপ্রেমিকরা এখনো আছে। রিয়াদ ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই। খালেদা জিয়ার কার্যালয়ে কর্মীদের উপরে পিপার স্প্রে 2016 সালে আমরা দেখেছিলাম যে ওই একটি আন্দোলন চলছিল, অবরোধ কর্মসূচি। সেই আন্দোলন কর্মসূচিতে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয় গুলশানে, তার কার্যালয়ে, ওনার কার্যালয়ে। এরপরে সেখানে টিয়ার সেল, পিপার স্প্রে মারা হয় এবং বেগম খালেদা জিয়াও অসুস্থ হয়ে পড়েছিলেন, অনেক কর্মীরা অসুস্থ হয়ে পড়েছিলেন, আহত হয়ে পড়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী এবং একটি বড় রাজনৈতিক দলের প্রধান, তাকে কি এভাবে নির্যাতন করা যায়? উচিত? এটি সভ্যতার কোন পর্যায়ে পড়ে? অবশ্যই অনুচিত। এখানে তো আসলে এই জিনিসগুলো কেন করতো, এই কর্মকাণ্ডগুলো করে অনেকে বাহবা করতো। একজন তো ধরেন কিল ঘুষি মেরে তো ডিবি প্রধান হয়ে গেলেন, হিরো নাম্বার 1। হ্যাঁ, তার যোগ্যতা কি? 0। কর্মদক্ষতার যোগ্যতা কি? 0। তার যে উত্থান, কেন? সে একজন এমপিকে বিএনপি মেরেছে। তো খালেদা জিয়াকে আপনি পেপার স্প্রে দিলেন, নেত্রী আমি এটা করেছি, বাহ, এক ধরনের কৃতিত্ব। হ্যাঁ, তুমি খালেদা জিয়াকে পেপার স্প্রে মেরে এসছো, এটা করেছো, তুমি বাহবা। এই যে বাহবা কুরানোর সবাই মানে যে যতটুকু পারে। কিন্তু আমাদের দেশের উচিত কি ছিল? আপনি খালেদা জিয়ার পয়েন্টটাতে চিন্তা করেন, জয় সাহেব যে একটা মানুষকে মেরে ফেলছিল এবং এই কথাটা যখন খালেদা জিয়ার কানে যায়, মাতাল অবস্থায় গাড়ি পিষে মেরে ফেলেছিল, না ক্রিসেন্ট লেকে মেরেছিল, ক্রিসেন্ট লেকে। তো সেইখানে যখন সে মেরে ফেলেছিল, তখন যখন খালেদা জিয়া যখন ছিল, খালেদা জিয়া ঠিক আছে, কাউকে কিছু বলা দরকার নেই, আমরা ওনার সাথে আলোচনা করে এটা যতটুকু সম্ভব ইয়ে করা যায়। এমন লোক মরে গিয়েছিল না আহত হয়েছিল সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু উনি কোনো দিন কি আপনি খালেদা জিয়াকে শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের দুর্ব্যবহার কোনোদিন করতে কাউকে দেখেছেন, শুনেছেন? তার যখন তিনি প্রধানমন্ত্রী, এটা এক ধরনের মানসিকতা, আসলে সিক মেন্টালিটি, যে এটা তাকে টর্চার করলে আমার খুব আনন্দ পায়। উনার মৃত্যুর সময় যে উনি যে বাজে বাজে কথাগুলো বলতেন, যে মেকআপ করে আসে, লিভার কেন পচে, হ্যাঁ, এই যে ইয়েতে বারবার অসুস্থ হয়, এই যে বিকৃত মানসিকতার যে পরিচয়, হ্যাঁ, এদের মেন্টালিটিটাই এরকম। আপনি তার কাছ থেকে কি ভালো আশা করতে পারেন? তো এই মেন্টালিটির পিছনে আমাদের কিছু চাটুকার কিছু অফিসার থাকে, এই চাটুকাররা এই রাষ্ট্রকে ফ্যাসিস্ট এরাই তৈরি করে, স্টেট তৈরি করে। এরাই তৈরি করে। প্রথম হচ্ছে যে আমি রাজা, আমি ভাববো আমি ফ্যাসিস্ট, আমি এরকম চাই, আমার পিছনে হাজার হাজার লোক এই একই কাজ করতে থাকবে, মানে শুধু স্তুতি করে যাবে। আমি যদি ভালো থাকতাম, আমি যদি ভালো থাকি, তাকে তোমরা কেন এই কাজটা করলে? এটা কি ঠিক? উনার কি দায়িত্ব ছিল না কথাটা বলা? আরে বাবা, আমিও প্রধানমন্ত্রী, সেও প্রধানমন্ত্রী। আপনি দেখেছিলেন একটা সিনেমা গল্প, আসলে সত্য ঘটনা, কিং রিচার্ড এবং সালাদিনের যে গল্পের সময়, রিচার্ড যখন অসুস্থ হয়ে পড়েছে, সালাদিন বলছে একজন রাজাকে আঘাত করতে পারে না, এটা শিষ্টাচার বহির্ভূত। যখন সেটাই আমরা দেখেছি, সেটাই আবুল হাসান 2023 সালে একটি খবর, বিদেশিদের সুপারিশ আহম্মকের মতো মনে হয়, পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি এই কথা বলেছিলেন, হাসান মাহমুদ, ডক্টর হাসান মাহমুদ। এই একজন ভদ্রলোককে আমার সবসময় মনে হয়েছিল যে বাংলাদেশের রাজনীতির শিক্ষা এবং সভ্যতার একেবারে বাহিরে, সে তার কথা এবং আচরণ
অঙ্গভঙ্গি এমন ছিল, মানে ওই সরকার কি মনে করতো যে তারা বিশ্বের যে কোনো সরকারের চেয়ে, যে কোনো রাষ্ট্রের চেয়ে শক্তিশালী বা ক্ষমতাধর। আসলে ইউরোপে এবং আমেরিকার যে চিন্তার ধরন, তাদের যে কর্মের ধরন, সেটা আমাদের মধ্যে মানে ধাবিত হয়। এটা বলা হয়, আপনি দীপেশ চক্রবর্তীর একটা বই আছে এখানে, ভারতের লেখা, খুব ভালো বই। সেটা হচ্ছে চিন্তার ধরনটা আমাদের এইভাবে কিন্তু আসে। তো ইউরোপ এবং আমেরিকায় যেই আপনার প্রায় 300-400 বছর আগে, বা বিশেষ করে ইউরোপের গণতন্ত্রের চর্চা যে অবস্থাটা ছিল, সেটার চেয়েও বাজে অবস্থার মধ্যে আমরা আছি। তো ওনারই বক্তব্যটা ছিল যে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যা বলতে হবে, এটার মধ্যে খুব একটা সিগনিফিকেন্সি আমার মনে হয় নাই। কারণ হচ্ছে যে কিছু জিনিস আছে যে জুডিশিয়াল নোটিস, আইনের ভাষায় যদি আইনের ছাত্র হিসেবে বলি, সেটা হচ্ছে আদালত এবং আদালত কেন্দ্রিক শিক্ষার্থীরা ধরে নেয় সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আপনি বলার দরকার নাই, সবাই জানে, দুধ সাদা, এটা সবাই জানে, এই ধরনের একটা বিষয় আর কি। ওনার বক্তব্যটা আমার মনে হয় সেই ধরনের। উনি নিজে যে একটা আহম্মক, এই কথা বলার মাধ্যমে নিজেই এটাকে প্রকাশ করেছে যে উনি একটা আহম্মক। এবং গত সরকারের অনেক মন্ত্রীদের বক্তব্য আমরা এরকম শুনেছি। ইনফ্যাক্ট শেখ হাসিনা নিজেও এভাবেই বলতেন। না, এখন জিনিসটা হচ্ছে কি, আপনি দেখেন, মানে এটি কি সাহস করে বলতেন না শক্তি ছিল বলার এটা মতো? হচ্ছে বিষয়টা। আমি আপনাকে বলি, যেমন নেলসন ম্যান্ডেলা তার 27 বছরের কারাজীবনের পর উনি বলেছিলেন, আমার জীবনের যত দুঃখ, যত কষ্ট, যত হতাশা, এই সব কিছু আমি জেলখানায় রেখে এসেছি। আমি যদি তা নিয়ে আসতাম, তাহলে দক্ষিণ আফ্রিকার ইতিহাস নতুন করে সৃষ্টি করতে হতো। আপনি খেয়াল করে দেখবেন, 5ই আগস্টের পর শেখ হাসিনা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়াকে যে ধরনের কথা বলেছেন, যে ধরনের আচরণ করেছেন, পৃথিবীর সমস্ত সভ্যতাকে এটা হার মানায়। তারপরে 5 তারিখের পরে বেগম খালেদা জিয়া যতটুকু বক্তব্য দিয়েছেন, এবং জনাব তারেক রহমান সাহেব যেই আসলেন, 25 তারিখে আসলেন দেশে, তখন উনি যে বক্তব্য দিয়েছেন, আপনারা কি একটা শব্দ শেখ হাসিনার বিরুদ্ধে বলতে শুনেছেন? কারণ হচ্ছে এই দেশের মানুষের কাছে বিষয়টা হয়ে গেছে জুডিশিয়াল নোটিশ। অর্থাৎ বিষয়টা এতই ধ্রুব সত্য যে শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ এবং ওই সরকার সম্পর্কে নতুন করে আর বলার কোনো কিছু নাই। নাই বলেই এই দেশের সমস্ত মানুষ এক হয়ে তাদেরকে রাষ্ট্র থেকে বিতাড়িত করেছে, এবং আমরাও নতুন করে যেমন চলার স্বপ্ন দেখছি। নতুন করে নতুন রাজনীতি আপনি যদি সেভাবে বলেন যে, ধরেন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ হলো, শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলো, এরশাদ সাহেবের হয়েছে, নতুন সূর্য, একেবারে নতুন বছর এসেছে। তাই আমি বলি যে এক একটা নতুন সূর্য নিয়ে আসে এক একটা নতুন সকাল, এক একটা নতুন সকাল নিয়ে আসে এক একটা নতুন দিন, এক একটা নতুন দিন নিয়ে আসে এক একটা নতুন মাস, এক একটা নতুন মাস নিয়ে আসে এক একটা নতুন বছর, আর এক একটা নতুন বছর নিয়ে আসে একটা নতুন সম্ভাবনা। আর সেই সম্ভাবনাটাই আগামীর রাজনীতিতে আমরা দেখতে চাই। আমি বিএনপি সহ সকল রাজনীতি দলের কাছে আমরা দেখতে চাই, রাষ্ট্র যেন হয় মহা ঐক্যের। বাংলাদেশের বিষয়ে কোনো আপোষ এই দেশে চলবে না। ধন্যবাদ অ্যাডভোকেট আবুল হাসান, আপনাকে অত্যন্ত চমৎকার করে বলেছেন, অত্যন্ত চমৎকার করে ঐক্যের আহ্বান জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ। রিয়াদ ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।